আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি টাইটেল তোমরা বোর্ডে দেখতেছো, গুণগত রসায়ন অন শর্ট পর্ব 3। গুণগত রসায়নের উপর ইতিমধ্যে আমরা দুইটা ক্লাস নিয়ে এসেছি। কোয়ান্টাম সংখ্যা, ইলেকট্রোবিন্যাসের নীতি এবং পরমাণু মডেল নিয়ে একটা ক্লাস, বর্ণালী এবং বর্ণালীর বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যাবলী নিয়ে একটা ক্লাস। আজকে আমরা গুণগত রসায়নের ওপর অন শর্ট পর্ব 3 নিয়ে এসেছি। এই পর্বে আমরা দ্রাব্যতা গুণফল এবং অদক্ষেপ নির্ণয়ের যে বিভিন্ন গাণিতিক সমস্যা আছে, এখান থেকে আমরা পড়লে বোর্ড পরীক্ষায় একটা সিকিউ কমন পাবো। কিভাবে সহজে একটা সিকিউ আমরা কমন পাবো সেই টেকনিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা যারা পর্ব 1 এবং পর্ব 2 এই ভিডিওগুলো দেখোনি, এই ভিডিওর আই বাটন এবং ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দেবো, তোমরা অবশ্যই দেখে নিও। গুণগত রসায়নে অন শর্ট এই 3টা ক্লাস করলে তোমরা 2টা অথবা বোর্ড পরীক্ষায় 3টা সিকিউ অবশ্যই কমন পাবে। চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি। দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফল। দ্রাব্যতা বোঝার আগে প্রথমে আমাদের দ্রবণ কি বুঝতে হবে। দ্রবণকে ইংলিশে বলি আমরা সলিউশন। দ্রবণ কিভাবে হয়? দ্রব প্লাস দ্রাবক মিলে হয় দ্রবণ। দ্রবকে ইংলিশে বলে সলিউট এবং দ্রাবককে ইংলিশে বলা হয় সলভেন্ট। দুটা জিনিসের কম্বিনেশন রূপকে বলি আমরা সলিউশন বা দ্রবণ। দ্রবণকে প্র্যাকটিক্যাল জীবনে আমরা শরবত বলি। বিশেষ করে রমজান মাসে আমরা শরবত তৈরি করি। কিভাবে? পানির ভেতরে আমরা লেবু দিই, চিনি দিই, রাসনা বা বিভিন্ন ধরনের জিনিস যোগ করে আমরা শরবত তৈরি করি। সাপোজ এখানে আমরা যে শরবত বা দ্রবণ তৈরি করব সেটা হচ্ছে পানি প্লাস শুধুমাত্র লবণ বা চিনি যোগ করে, অর্থাৎ চিনির শরবত অথবা লবণের শরবত। এটা যে কোনো একটা গ্লাস, এই গ্লাসে আমরা ধরলাম এখানে 100 গ্রাম পানি আছে। কত গ্রাম পানি? 100 গ্রাম পানি। এই 100 গ্রাম পানি মানে এটাকে বলতে পারবো আমরা দ্রাবক। এবং এর ভেতরে আমি ধরলাম লবণ অথবা চিনি আছে, যেটাই ধরো লবণ অথবা চিনি যে কোনো একটা আমরা ধরলাম এই 100 গ্রাম পানির সর্বোচ্চ লবণ বা চিনি ধারণ ক্ষমতা হচ্ছে 5 চামচ। তুমি বুঝতেছো? এই 100 গ্রাম পানিতে আমরা ইচ্ছে মতো লবণ চিনি যোগ করলে কিন্তু দ্রবীভূত হবে না। অবশ্যই এই 100 গ্রাম পানিতে নির্দিষ্ট পরিমাণ একটা চিনি বা লবণ নেওয়ার ক্যাপাসিটি আছে। অর্থাৎ 100 গ্রাম পানির অবশ্যই একটা নির্দিষ্ট পরিমাণ লবণ বা চিনি ধারণ ক্ষমতা আছে। লবণ বা চিনি এটাকে বলি হচ্ছে আমরা দ্রব। দ্রবণে যেটা কম পরিমাণ থাকে সেটাই হচ্ছে দ্রব, আর দ্রবণে যেটা বেশি পরিমাণ থাকে সেটা হচ্ছে দ্রাবক। তাই এই লবণ বা চিনি আমি ধরলাম 5 চামচ। এখন এই পুরো জিনিসটাকে বলতে পারি আমরা হচ্ছে দ্রবণ। দ্রবণ হচ্ছে দ্রব প্লাস দ্রাবক মিলে পুরো জিনিসটাকে বলতেছি আমরা দ্রবণ। এখন এখানে 5 চামচ আমি ধরলাম সর্বোচ্চ ধারণ ক্ষমতা, ম্যাক্সিমাম ক্যাপাসিটি ধরেছি আমি এই 100 গ্রাম পানির হচ্ছে 5 চামচ। এখন 5 চামচ না থেকে এখানে যদি 1 চামচ আমরা চিনি বা লবণ দিতাম তাহলে এখানে দ্রবীভূত হতো না? হতো না? অবশ্যই হতো। 2 চামচ দিলেও দ্রবীভূত হতো, 3 চামচ দিলেও দ্রবীভূত হতো, 4 চামচ দিলেও দ্রবীভূত হতো, 4.99 দিলেও কি দ্রবীভূত হতো, 5 চামচ দিলেও অবশ্যই দ্রবীভূত হতো, 6 চামচ যদি দিতাম 5 চামচ দ্রবীভূত হতো এবং 1 চামচ নিচে এরকম তলানি পড়তো। যদি 7 চামচ দিতাম 2 চামচ তলানি পড়তো। তলানি মানে যেটাকে আমরা বলি অদক্ষেপ, প্রিসিপিটেট। তাহলে দেখো খেয়াল করে 1 চামচ দিলেও সেটা হচ্ছে আমাদের দ্রবণ, 2 চামচ দিলেও দ্রবণ, 5 চামচ দিলেও দ্রবণ, 6 বা 7 চামচ আমরা চিন্তা করলেও কি দ্রবণ। দ্রবণ আমরা বলতে পারি 3 প্রকার। দ্রবণ কত প্রকার? 3 প্রকার। তুমি দেখো খেয়াল করে 1 চামচের যে শরবত বা 5 চামচের যে শরবত, দুইটার টেস্ট কিন্তু একরকম হবে না। 1 চামচের চেয়ে 2 চামচের থাকলে সেটা মিষ্টি বা লবণাক্ত বেশি হবে। 4 চামচ চিন্তা করলে সেটা লবণাক্ত বা মিষ্টান্ন আরও কি হবে? বেশি হবে। তার দ্রবণ 3 প্রকার। একটাকে বলি আমরা অসম্পৃক্ত দ্রবণ, একটাকে বলি আমরা সম্পৃক্ত দ্রবণ, একটাকে বলি আমরা অতিপৃক্ত দ্রবণ। অতিপৃক্ত দ্রবণ ইংলিশে বলা হয় আনস্যাচুরেটেড সলিউশন, স্যাচুরেটেড সলিউশন, আর একটাকে বলা হয় সুপার স্যাচুরেটেড সলিউশন। অসম্পৃক্ত দ্রবণ কি? যে দ্রবণে সর্বোচ্চ পরিমাণ দ্রবীভূত থাকে না তাকে বলা হয় অসম্পৃক্ত দ্রবণ। এই উদাহরণে 5 চামচের কম 4.99 পর্যন্ত আমরা যে যোগ করি, তারপরও এই দ্রবণের দ্রব নেওয়ার অ্যাবিলিটি আছে, সেই দ্রবণকে বলি আমরা অসম্পৃক্ত দ্রবণ। যদি আমরা এই দ্রবণে 100 গ্রাম পানির ভিতরে 5 চামচই যোগ করতাম তাহলে আমরা বলতাম সেটাকে হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। 6 চামচ বা 7 চামচ থাকলে 5 চামচ যারা সম্পৃক্ত প্লাস অদক্ষেপ যদি থাকে
সেই জিনিসটাকে বলি আমরা অতিপিক্ত দ্রবণ বা ইংলিশে বলা হয় সুপার স্যাচুরেটেড সলিউশন। তাহলে সম্পৃক্ত দ্রবণ কি? যে দ্রবণে সর্বোচ্চ পরিমাণ দ্রবীভূত থাকে, সর্বোচ্চ পরিমাণ দ্রবীভূত থাকলে সেই দ্রবণকে বলি আমরা সম্পৃক্ত দ্রবণ। এই উদাহরণে 5 চামচ হচ্ছে যেহেতু সর্বোচ্চ ধারণক্ষমতা, এটা হচ্ছে আমাদের সম্পৃক্ত দ্রবণ। তা আমরা মনে রাখবো দ্রাব্যতা কথাটা প্রযোজ্য শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের জন্য। দ্রাব্যতা কার জন্য প্রযোজ্য? সম্পৃক্ত দ্রবণের জন্য প্রযোজ্য। আর সম্পৃক্ত দ্রবণ কি? যে দ্রবণে সর্বোচ্চ পরিমাণ দ্রবীভূত থাকে। তাহলে দ্রাব্যতা হচ্ছে কোন ধরনের দ্রবণের জন্য প্রযোজ্য? সম্পৃক্ত দ্রবণ। আর সম্পৃক্ত দ্রবণ মানে কি? যে দ্রবণে সর্বোচ্চ পরিমাণ দ্রবীভূত থাকে। এখানে আমি ধরছি 100 গ্রাম, তাই না? তাহলে 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যে পরিমাণ দ্রবীভূত থাকলে সম্পৃক্ত দ্রবণ হয়, ওই পরিমাণ দ্রবকে ওই দ্রাবকের ক্ষেত্রে দ্রবের দ্রাব্যতা বলে। তা দ্রাব্যতা কি এক্স্যাক্টলি? 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যে পরিমাণ দ্রবীভূত থাকলে সম্পৃক্ত দ্রবণ হয়, ওই পরিমাণ দ্রবকে ওই দ্রাবকের ক্ষেত্রে দ্রবের দ্রাব্যতা বলে। তা দ্রাব্যতা কার হয়? দ্রবের হয়। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে দ্রাব্যতা কাকে বলে। তা এই উদাহরণে 5 চামচের যদি আমি ধরতাম, সেটা মনে করো 20 গ্রাম ম্যাক্সিমাম। তাহলে 20 গ্রাম যদি থাকতো 100 গ্রাম পানিতে, তাহলে 20 গ্রামই হতো এই 100 গ্রাম পানির কি? দ্রাব্যতা। আশা করি দ্রাব্যতা তোমরা বুঝতে পারছো। এখন এই দ্রাব্যতা তাপমাত্রার উপর নির্ভরশীল। দ্রাব্যতা বেশ কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। দ্রব্যের প্রকৃতির উপর নির্ভর করে, দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে এবং তাপমাত্রার উপর নির্ভর করে। আমরা জানি যদি দ্রবটা হয় হচ্ছে পোলার, তাহলে দ্রাবকটা হতে হবে পোলার। পোলার যৌগ পোলার দ্রাবকে দ্রবণীয়, অপোলার যৌগ অপোলার দ্রাবকে দ্রবণীয়। যেমন যদি এটা আমরা পানি ধরি, তা পানিতে যদি আমরা সোডিয়াম ক্লোরাইড নেই তাহলে দ্রবণীয় হবে, কারণ এটাও পোলার, পানিও কি? পোলার। কিন্তু পানির ভিতরে যদি আমরা কার্বন টেট্রাক্লোরাইড যোগ করি তাহলে এটা কিন্তু অদ্রবণীয় হবে, কারণ কার্বন টেট্রাক্লোরাইড হচ্ছে অপোলার, পানি কি? পোলার। তার মানে পোলার যৌগগুলো পোলার দ্রাবকে, অপোলার যৌগগুলো অপোলার দ্রাবকে দ্রবণীয়। এখানে পানি না নিয়ে যদি আমি বেনজিন নিতাম, বেনজিনে আবার কার্বন টেট্রাক্লোরাইড দ্রবণীয় হতো, সোডিয়াম ক্লোরাইড আবার অদ্রবণীয় হতো, কারণ বেনজিন এটা হচ্ছে অপোলার, কার্বন টেট্রাক্লোরাইড কি? অপোলার। তার মানে লাইক ডিজলভ লাইক সলভেন্ট লাইক সলিড। আশা করে বুঝতে পারছো। তাপমাত্রার উপর দ্রাব্যতার নির্ভরশীলতা আছে 2 ধরনের। তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য একরকম, তাপহারী বিক্রিয়ার জন্য একরকম। তোমরা আশা করি জানো তাপহারী বিক্রিয়ার জন্য তাপমাত্রার সাথে দ্রাব্যতার সম্পর্ক সমানুপাতিক, আর তাপ উৎপাদী বিক্রিয়ার সাথে তাপমাত্রার সাথে দ্রাব্যতার সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। T°C তাপমাত্রায় যদি ধরি যে m গ্রাম দ্রব কোনো নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে দ্রবীভূত হয়ে m গ্রাম দ্রবণ তৈরি করে। আমি কি ধরলাম? যে T°C তাপমাত্রা m গ্রাম দ্রব কোনো নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে দ্রবীভূত হয়ে বড় হাতের m গ্রাম দ্রবণ তৈরি করে, তাহলে দ্রাবকের পরিমাণ কত হবে বলো তো? দ্রাবকের পরিমাণ হবে দ্রবণ বিয়োগ দ্রবণ। যেহেতু বড় হাতের m আমরা দ্রবণ ধরেছি, তাহলে T°C তাপমাত্রায় m গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় দ্রব্য কতটুকু? প্রয়োজনীয় দ্রব্য হচ্ছে ছোট হাতের m গ্রাম। অতএব 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় দ্রব্য m গুণন 100 m-m। এই বিষয়টাকে বলি আমরা দ্রাব্যতা বা সলিবিলিটি, এস দ্বারা প্রকাশ করি m গুণন 100 m-m। তাহলে এস হচ্ছে কি? দ্রাব্যতা, m হচ্ছে দ্রবের পরিমাণ, বড় হাতের m হচ্ছে দ্রবণের পরিমাণ, আর m-m হচ্ছে দ্রাবকের পরিমাণ। অনেক সময় এই সূত্রটা দ্বারা ম্যাথ আসে, তোমরা যদি এটা বুঝতে পারো আশা করি আমরা পারবো। তাহলে এই সূত্র অনুসারে দ্রাব্যতার কিন্তু কোনো একক নাই, কারণ দ্রাব্যতা একই রাশি 2টা অনুপাত। এখানে গ্রাম ধরলে এটাও গ্রাম,
কেটে যাবে। তাহলে দ্রাব্যতা একই জাতীয় দুইটি রাশির অনুপাত, দ্রাব্যতা কোনো একক নেই। আর দ্রাব্যতা অবশ্যই তাপমাত্রার উপর নির্ভরশীল। তাপমাত্রার উপর ভিত্তি করে আমরা পদার্থকে দুইভাবে চিন্তা করতে পারি, একটা তাপ উৎপাদী সিস্টেম, একটা তাপহারী সিস্টেম। তাপহারী সিস্টেমের ক্ষেত্রে তাপমাত্রার সাথে দ্রাব্যতার সম্পর্ক সমানুপাতিক, আর তাপ উৎপাদী সিস্টেমের ক্ষেত্রে তাপমাত্রার সাথে দ্রাব্যতার সম্পর্ক ব্যস্তানুপাতিক। অর্থাৎ তাপহারী সিস্টেম হলে তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা বাড়বে, তাপ উৎপাদী বিক্রিয়া যদি হয় তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা কমবে, তাপ কমলে দ্রাব্যতা বাড়বে। আর চাপের প্রভাব শুধুমাত্র গ্যাসীয় পদার্থের জন্য প্রযোজ্য, এবং গ্যাসীয় পদার্থের জন্য একটা সূত্র আছে যেটা বলে হেনরির সূত্র, এর সমানুপাতিক পি, এর সমান কেপি, হেনরির সূত্র বলে। আচ্ছা, ওইদিকে আমি গেলাম না। এখন এই যে দ্রাব্যতা, এই দ্রাব্যতার আমরা কিন্তু যে সূত্রটা বললাম এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এখান থেকে ম্যাথ আসলে তোমরা বসালেই যা ইজিলি ম্যাথ করতে পারবে। এখন যদি এভাবে ম্যাথ আসে তাহলে তুমি কীভাবে করবা? সাপোজ আসলো যে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 5 মোল পার লিটার হলে তার দ্রাব্যতা গুণফল কত? এখন প্রশ্ন, কেএসপি কি লিখলাম? সলিবিলিটি প্রোডাক্ট, দ্রাব্যতা গুণফল। দ্রাব্যতা গুণফল হচ্ছে কি? সম্পৃক্ত দ্রবণের আয়নিক গুণফলকে দ্রাব্যতা গুণফল বলে। কি বললাম? সম্পৃক্ত দ্রবণের আয়নিক গুণফলকে দ্রাব্যতা গুণফল বলে। 5 চামচ ছিল আমাদের একটু আগে উদাহরণ মনে ছিল। 5 চামচ যদি আমি দ্রবণে দিই তাহলে 5 চামচ কিন্তু দ্রবণে কী হয়ে যাবে? আয়নিত হয়ে যাবে। তাদের গুণফলকে বলে আমরা আয়নিক গুণফল, আর সম্পৃক্ত দ্রবণের আয়নিক গুণফলকে বলে আমরা দ্রাব্যতা গুণফল। আয়নিক গুণফল যে কোনো দ্রবণের জন্য প্রযোজ্য। সেই আয়নিক গুণফল যদি আমরা সম্পৃক্ত দ্রবণের জন্য চিন্তা করি তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে দ্রাব্যতা গুণফল। তাহলে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 5 মোল পার লিটার হলে দ্রাব্যতা গুণফল কত? তাহলে আমাদের দ্রাব্যতা গুণফল নির্ণয় করার একটা কন্ডিশন আছে, ও অবশ্যই ওই দ্রবণের দ্রাব্যতা জানা থাকতে হবে। কি বললাম? দ্রাব্যতা গুণফল নির্ণয় করার প্রথম শর্তই হচ্ছে ওই দ্রবণের দ্রাব্যতা জানা থাকতে হবে, মনে থাকে। তাহলে সোডিয়াম ক্লোরাইড তাহলে বিশ্লেষিত হয়ে কী হবে? সোডিয়াম আয়ন Cl মাইনাস একুয়াস সলিউশন হবে। আমরা মনে রাখবো প্রত্যেকটা সম্পৃক্ত দ্রবণ হচ্ছে একটা গতিশীল সাম্য অবস্থা। তোমরা দেখতেছো এটা আমরা লিখেছি গতিশীল সাম্য অবস্থা, অর্থাৎ স্বল্প দ্রবণীয় লবণের জন্য দ্রাব্যতা বা দ্রাব্যতা গুণফল কথাটা প্রযোজ্য। এই জন্য আমরা কিন্তু এই যে দেখো বহুমুখী তীরচিহ্ন দিয়েছি। তা আমি বললাম দ্রাব্যতা গুণফল নির্ণয় করার প্রথম শর্ত হচ্ছে ওই দ্রবণের দ্রাব্যতা জানা থাকতে হবে। তাহলে এটা ধরলাম এস, তাহলে এটাও এস, এটাও কি এস। 1:1:1, যেহেতু তুমি দেখতেছো যে এটা মোল সংখ্যা 1, এটাও 1, এটাও কি 1। তাহলে কি আইপি আমরা কি বলি? আয়ন দ্বয়ের গুণফলকে বলা হয় আয়নিক গুণফল। তাহলে সম্পৃক্ত দ্রবণের আয়নিক গুণফলকে আমরা কি বলি? কেএসপি। এটা ধরেছি এস, এটাও কি এস, তাহলে কি এস স্কোয়ার। এস এর মান আমরা কত দেওয়া আছে দেখো তো পরীক্ষায়? 5। তাহলে আমরা 5 স্কোয়ার, তাহলে 25 মোল পার লিটার। যেহেতু মোল পার লিটার এই জন্য স্কোয়ার, মোল স্কোয়ার পার লিটার স্কোয়ার। উত্তর হবে কি? 25 মোল স্কোয়ার পার লিটার স্কোয়ার। এটা হচ্ছে কেএসপি উত্তর। বুঝতে পারো নি? আরেকটা দিই তাহলে বুঝতে পারবা। ম্যাগনেসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 10 মোল পার লিটার হলে কেএসপি কত? তাহলে আমি কীভাবে করতাম? ম্যাগনেসিয়াম ক্লোরাইড তাহলে আমরা জানি যে অপর পাশে যে সংখ্যাগুলো থাকে এগুলো হচ্ছে তাদের হচ্ছে যোজনী। তাহলে ম্যাগনেসিয়ামের যোজনী কত? 2, এটা ওপরে যাবে। তাহলে ম্যাগনেসিয়াম 2+। আমরা জানি যে কোনো একটা যৌগে প্রথম হয় প্লাস, তারপরটা হয় মাইনাস। তাহলে Cl মাইনাস আছে কয়টা? 2টা, 2Cl মাইনাস। তা আমরা দ্রাব্যতা গুণফল নির্ণয় করার প্রথম সূত্র কি? ওই দ্রবণের দ্রাব্যতা জানা থাকতে হবে। এটা এস, তাহলে এটা এস, এটা কত হবে? 2s। কেন? ফরম্যাট কি? 1:1, এই যে 2 আছে 2। এখন আমরা যদি কেআইপি নির্ণয় করি তাহলে কি লিখবো? ম্যাগনেসিয়াম 2+। ক্লোরিন কয়টা আছে? 2টা। ক্লোরিন, তাহলে ক্লোরিনের উপর স্কোয়ার হবে। তাহলে মান যদি বসাই আমরা তাহলে এটা এস, এটা কি 2s, তার উপর কি স্কোয়ার। তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো? আমরা পাচ্ছি কিন্তু s 4s স্কোয়ার মানে 4s3। তাহলে 4, এটা মান দেওয়া আছে 10, তাহলে 1000, তাহলে পাচ্ছি আমরা 4000 মোল পার লিটার। যেহেতু এখানে আমরা 3 পেয়েছি তাহলে মোল পার লিটার গুণন মোল পার লিটার গুণন মোল পার লিটার, তাহলে কিউব হবে। এটা হচ্ছে উত্তর। পারবো না আমরা? ইচ্ছা করলে কিন্তু এখান থেকে আমরা দ্রাব্যতাও বের করতে পারতাম। কীভাবে বলো তো? তাহলে S3 সমান আমরা লিখতে পারতাম এই দিক থেকে কেএসপির মান তখন দেওয়া থাকতো, তাহলে নিচে আমরা 4 লিখতাম। S সমান 3√KSP 4, এরকম আমরা বের করতাম যদি এখানে দ্রাব্যতা না দিয়ে
দ্রাব্যতা গুণফল দেওয়া থাকতো তখন আমরা এইভাবে বের করতে পারতাম। তাহলে দ্রাব্যতা গুণফল যেটাই দেওয়া থাক পারবো না আমরা, তার দ্রাব্যতা গুণফল নির্ণয় করা প্রথম সত্যই কি, ওই দ্রবণের দ্রাব্যতা জানা থাকতে হবে। বুঝতে পারছো কি না? আচ্ছা, আর একটা দিয়ে তোমাদের বিষয়টা ক্লিয়ার করি। সাপোজ অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা যদি 10 মোল পার লিটার হতো, তাহলে দ্রাব্যতা গুণফল কত, কীভাবে করতাম? খুবই সহজ, এটাকে ভাঙবো। তাহলে ভেঙে কী হবে, এই পাশের সংখ্যা এটার উপরে চলে যায়, এই পাশে 1 আছে, 1 লেখার দরকার নেই, তাহলে -1 মাইনাস আর মাইনাস একই কথা, কিছুই নাই মানে 1, এটা কত আছে 3, তাই 3, তাহলে এটা এস এটা 3s, তাহলে কেআরপি কত, অ্যালুমিনিয়াম 3+, ক্লোরিন কটা আছে, 3টা আছে, তাহলে কিউব, তাহলে এস 3s তার উপর কিউব, এটা হচ্ছে কেএসপি, তাহলে এস 27s3, তাহলে 27s4, পারবো না? এখানে 10 বসে দেবো, যেটা আসবে সেটাই হচ্ছে উত্তর, মোল পার লিটার A⁴। এখনও কি অসুবিধা আছে? আশা করি তোমরা পারবা। এখন ডান পাশে যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো এখন সলভ করব। এই ম্যাথগুলো সাধারণত পরীক্ষায় আসে, তুমি যদি বুঝিয়ে থাকো দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফল বিষয়টা, এই ম্যাথ কোনো ব্যাপারই না। জিঙ্ক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা হিসাব করো, এত এর দ্রাব্যতা গুণফলের মান এত দেওয়া আছে, তাহলে প্রথমে জিঙ্ক হাইড্রোক্সাইডকে আমরা ভেঙে ফেলবো। তাহলে ভেঙে কি হয়, এই পাশের সংখ্যা এটার ওপর হয় জিঙ্ক 2+, এটা হচ্ছে একটা যৌগমূলক, আমরা জানি H1 -1, এ পাশে কিছুই নাই, এ পাশে কত আছে 2, তাহলে এটা হবে S2s, তাহলে কেআইপি সমান কি, জিঙ্ক 2+, হাইড্রোক্সিল আয়ন কয়টা আছে, 2টা, মোল সংখ্যা একাধিক থাকলে পাওয়ার হয়ে যায়, তাহলে কেএসপি সমান S2s², তাহলে 4s3, কেএসপি সমান আমরা লিখতে পারবো। তাহলে এটার কেএসপির মান দেওয়া আছে এটা, তার মানে কি বের করতে বলছে, দ্রাব্যতা বের করতে বলছে। তাহলে S3 সমান কেএসপি / 4, তাহলে এটা 3 একবারে লিখতে পারবো এইভাবে আমরা। তাহলে মান যদি বসাই, তাহলে কেএসপির মান কত, 1 গুণন 10⁻⁻17 4, ক্যালকুলেটর সাপে যাওয়া হবে এত মোল পার লিটার। আশা করি তোমরা পারবা ক্যালকুলেটরের মান বসাতে, খুবই সহজ না? দেখো তো 2 নম্বর ম্যাথটা দেখো তো কি বলছে, সিলভার কার্বনেটের কেএসপির মান দেওয়া আছে এত, এবং সিলভার কার্বনেটের জলীয় দ্রবণ সিলভার আয়নের ঘনমাত্রা নির্ণয় করে। এবার কিন্তু ঘনমাত্রা নির্ণয় করতে বলছে, তো ব্যাপার না, দেখি আমরা করতেছি সিলভার কার্বনেট, এটা ভাঙলে কী হবে, এই পাশের সংখ্যা উপরে যায়, তো কিছু নাই মানে +1, CO3, এই পাশে কত আছে 2, 2 মাইনাস, তাহলে কটা আছে 2, এখানে কিছু না মানে 1 আছে, তাহলে S2s এখানে 1:2:1 এই ফরম্যাট। তাহলে কেআইপি সমান কি, সিলভার মোল সংখ্যা একাধিক থাকলে পাওয়ার হয় CO3 2 মাইনাস এটা, তাহলে কেএসপি এটা হচ্ছে 2s², এটা হচ্ছে s, তাহলে 4s3, কেএসপি সমান, এখানে আমাদের কার মান বের করতে বলছে, সিলভার আয়নের ঘনমাত্রা বের করতে বলছে। তাহলে এখান থেকে আমাদের আগে এস এর মান বের করো, এস সমান কী হবে, কেএসপি 4, এটা এখান থেকে মনে করো একটা মান পাইলা এত মোল পার লিটার, ক্যালকুলেটর চাপলে তুমি একটা মান পাবা। এখানে বলছে সিলভার আয়নের ঘনমাত্রা বের করতে, তাহলে সিলভার আয়নের ঘনমাত্রা সমান আমরা কি ধরেছি বলো তো, এখানে সিলভার আয়নের ঘনমাত্রা কিন্তু আমরা 2s ধরেছি, তার 2s 2 ইন্টু এখানে যে মানটা পাবা সেটা দ্বারা গুণ করলেই এত m, এটা হবে উত্তর। যদি সিলভার আয়ন না হয়ে কার্বনেট আয়নের ঘনমাত্রা বলতো তাহলে কী হতো, কার্বনেট আয়নের ঘনমাত্রা যদি বের করতে বলতো তাহলে এটার সময় আমরা কী ধরেছি s, তার মানে এখানে যে মানটা পাইতা সেটাই হচ্ছে এটার উত্তর। বুঝতে পারছো কি, যেহেতু সিলভার আয়নের ক্ষেত্রে এখানে 2s ধরেছি তাই 2 দ্বারা এই মানটাকে গুণ হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। পরের ম্যাথটা দেখো, এটা হচ্ছে অদক্ষেপের ম্যাথ। অদক্ষেপের ম্যাথ নিয়ে আমাদের মধ্যে আতঙ্ক নাই এমন স্টুডেন্ট খুবই কম, ম্যাক্সিমাম স্টুডেন্টদের মধ্যে একটা কনফিউশন আছে যে কীভাবে আমরা আসলে অদক্ষেপের ম্যাথ করবো। আর অদক্ষেপের ম্যাথ পরীক্ষায় আসবেই, আমি একটা ম্যাথ দিই তারপরে এই ম্যাথটা দেবো, তাহলে তোমাদের আরও বুঝতে সুবিধা হবে। আমি দিলাম যে 20 মিলিলিটার 0.02 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণে 40 মিলিলিটার 0.04 মোলার সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করলে
যোগ করলে সিলভার ক্লোরাইডের পদক্ষেপ পড়বে কি, পদক্ষেপ পড়বে কি। টেম্পারেচার দেওয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস এবং কেএসপি মান দেওয়া আছে 1 গুণন 10 টু দি পাওয়ার -17। আমি সংক্ষেপে দিলাম 20 মিলিলিটার 0.02 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণে 40 মিলিলিটার 0.04 মোলার সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করলে সিলভার ক্লোরাইডের পদক্ষেপ পড়বে কি। পদক্ষেপের ম্যাথের প্রথম কন্ডিশন হচ্ছে অবশ্যই ওই দ্রবণের দ্রাব্যতা গুণফল জানা থাকতে হবে। দ্রাব্যতা গুণফল না জানলে তো আমরা পারবো না। আর পদক্ষেপ কখন পড়ে বুঝতে পারছো তো, মনে আসছে না আমাদের ক্ষেত্রে 6 চামচ 7 চামচ যোগ করছিলাম, তখনই তো সম্পৃক্ত প্লাস অদক্ষেপ, তখনই তো অতিরিক্ত দ্রবণ। আর অতিরিক্ত দ্রবণ ছাড়া তো অদক্ষেপ পড়বে না। তাহলে অদক্ষেপ পড়ার কন্ডিশন কি, যখন কেআইপি গ্রেটার দেন কেএসপি হবে তখনই হচ্ছে অদক্ষেপ পড়বে, আর তখনই হয় অতিরিক্ত দ্রবণ। আর কেআইপি সমান কেএসপি হলে সম্পৃক্ত দ্রবণ, কেআইপির চেয়ে কেএসপি বড় হলে অসম্পৃক্ত দ্রবণ। তাহলে এখন এই কন্ডিশনের আগে তুমি যদি দেখো অদক্ষেপের ম্যাথ আছে, তুমি একটা কাজ করবা, প্রথমে যে দ্রবণ দেওয়া আছে সেটা এটা লিখবা, তারপরে যে দ্রবণ দেওয়া আছে এখানে লিখবা, তারপরে দুটা যোগ করে এই মিক্সার বানাবা, বড় পাত্রে নিয়ে আসবে। এটাতে কি আছে 20 মিলিলিটার 0.02 মোলার সোডিয়াম ক্লোরাইড, এখানে আছে 40 মিলিলিটার 0.04 মোলার সিলভার নাইট্রেট যোগ করে এখানে নিয়ে যাচ্ছি। তাহলে কত হবে 60 মিলিলিটার, কিন্তু ঘনমাত্রাটা কিন্তু আমাদের অজানা। এটা যোগ করলে কি ঘনমাত্রা সমান হবে, যেমন 20 40 হয়ে 60 হয়েছে, এটাই ভুল করে কিন্তু। তার মানে এটা হচ্ছে মিশ্রণ। এখানকার কেআইপি বের করতে হবে, তারপরে দেখব যদি কেআইপি কেএসপির চেয়ে দেওয়া মানের চেয়ে বেশি হয় তাহলে অদক্ষেপ পড়বে, নাহলে অদক্ষেপ পড়বে না। তাহলে এটা হচ্ছে মিশ্রণের আগে মোল সংখ্যা, এটা হচ্ছে মিশ্রণের পরে মোল সংখ্যা, এটা হচ্ছে মিশ্রণের আগে মোল সংখ্যা, মিশ্রণের পরে মোল সংখ্যা। খেয়াল করে দেখো তো, এই যে মিশ্রণের আগে সোডিয়াম ক্লোরাইডের যে পরিমাণ, এটা বড় পাত্রে নেই বা আরও বড় পাত্রে নিয়ে যায়, এটা কি এর পরিমাণ কি চেঞ্জ হয়ে যাবে না, মোল সংখ্যা কখনোই চেঞ্জ হবে না। তার মানে N1 মানে মিশ্রণের আগের মোল সংখ্যা, N2 মানে মিশ্রণের পরে মোল সংখ্যা। তাহলে মিশ্রণের আগে মোল সংখ্যা এবং মিশ্রণের পরে মোল সংখ্যা কি সমান, মিশ্রণের আগে মোল সংখ্যা যা মিশ্রণের পরে মোল সংখ্যাও তাই। আমরা জানি ঘনমাত্রা সমান এস সমান কি N/V লিটার, তাহলে N সমান কি লিখতে পারি V লিটার S, সেখান থেকে আমরা লিখতে পারি V1 S1 V2 S2, এটাই হচ্ছে V1, এটা হচ্ছে S1, এটা হচ্ছে আমাদের V2 S2 বের করতে হবে। তাহলে S2 বের করলে আমাদের কত হবে দেখো তো, 20 0.02 ডিভাইডেড বাই 60, তাহলে এত মোলার আমরা, তাহলে 0.026 মোলার। এটাও আমরা লিখব V1 S1 V2 S2, এটাই সাপোজ V1, এটা হচ্ছে S1, তাহলে আমার S2 কত হবে 40 0.04 60, তাহলে আমাদের আসবে 0.06 মোলার। তাহলে আমরা দুইটা মান পাইলাম, একটা পাইলাম হচ্ছে 0.0, এটা হচ্ছে 0.06, এটা হচ্ছে 0.026 এত মোলার। তাহলে এখন দেখো খেয়াল করে আমাদের বের করতে বলছে সিলভার ক্লোরাইডের অদক্ষেপ। সিলভার পাবো আমরা কোথায় থেকে, সিলভার পাবো হচ্ছে আমরা এখান থেকে, এই যে, আর ক্লোরিন পাবো আমরা কোথায় থেকে, এখান থেকে। তা মনে রাখবো অদক্ষেপের ম্যাথে যেটা অদক্ষেপ বের করতে বলে সেটাই আমাদের টার্গেট, তাহলে সেটাই আমাদের কাজ করতে হবে। তাহলে সিলভার ক্লোরাইড যদি বিশ্লেষিত হতো আয়নে, তাহলে কি পাইতাম আমরা, সিলভার আয়ন পাইতাম আর আমরা ক্লোরাইড আয়ন পাইতাম। তুমি দেখতেছো এটা কোথায় থেকে পাচ্ছি আমরা, এখান থেকে। ক্লোরিন কোথায় থেকে পাচ্ছি, এটা থেকে। আর এগুলোর ফরম্যাট কি 1:1, তাহলে কেআইপি সমান আমি কী লিখতে পারবো, সিলভার আয়নের ঘনমাত্রা ক্লোরিন আয়নের ঘনমাত্রা। যেহেতু তুমি দেখতেছো দুটো 1:1, তার মানে 0.0 আমাদের 26 গুণন 0.06 গুণ করে আমাদের কত আসবে 1.56 × 10⁻³ এটা হচ্ছে আমাদের কি কেআইপি। তা কেআইপি এটা আর কেএসপি কোথায়, যে এটা -3, এটা -17, তবে এটা অনেক ছোটো, এটা কি বড়। যেহেতু কেআইপি গ্রেটার দেন কেএসপি, তাহলে অবশ্যই অদক্ষেপ পড়বে। তুমি যদি এই বেসিকটা বুঝতে পারো, আল্লাহর দুনিয়াতে কোনো ম্যাথে তোমাকে আটকাতে পারবে না। তুমি কি করবো, প্রথমে এরকম করে নিবা, মিশ্রণের আগে দুটো যোগ করে মিশ্রণের পরে টোটাল আয়তন দ্বারা ভাগ করে দিবা। যদি 1:1 থাকে দুটো গুণ করে দিলে হবে, আর যদি একাধিক থাকে সেটা আমরা সংখ্যাটাকে পাওয়ার করে দেব। আচ্ছা, এই যে এইখানে যে ম্যাথটা আছে এটা করলে আশা করি তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। আমি বোঝানোর জন্য এটা দিলাম। এখন দেখো তোমাদের ম্যাথগুলো সাধারণত এইভাবে আসবে,
কি বলছে, এ ও বি এর দ্রবণ দুটিকে একত্রে মিশ্রিত করলে অদক্ষেপ সৃষ্টির সম্ভাবনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। কেএসপি দেওয়া আছে 1 × 10⁻16 100 মিলিলিটার এটা। তারা প্রথমে আমরা কি করব, বিকারটা বানিয়ে নেব, এই যে বড়। তাহলে এখানে কতটুকু আছে 100 মিলিলিটার 6 × 10⁻⁻4 মোলার, এটা হচ্ছে কপার সালফেট। এটা হচ্ছে 80 মিলিলিটার সেন্টিমোলার, মানে কি বলছে সেন্টিমোলার। সেন্টি কি, দেখো এখানে কয়েকটা দ্রবণ আছে যেগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রমাণ দ্রবণ। যেন 1/10 বা 0.1 মোল দ্রব্য যদি কোথাও থাকে তাকে বলা হয়, এটা বলা হয় ডেসিমোলার দ্রবণ। কি বলা হয়, ডেসিমোলার দ্রবণ। যদি আমরা দেখি যে 1 লিটার দ্রবণে 0.5 বা হাফ মোল দ্রব্য দ্রবীভূত আছে সেটাকে বলা হয়, এটাকে বলা হয় সেমিমোলার দ্রবণ। আর যাকে 1/100 বা 0.01 মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাহলে এই জিনিসটাকে বলা হয় সেন্টিমোলার দ্রবণ। সেন্টি মানে কি 0.01 মোলার। তাহলে এটা কি সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে দুটো যোগ করলে 180, তাহলে 180, তাহলে ঘনমাত্রা আমাদের বের করতে হবে। এটা হচ্ছে মিশ্রণের আগে মোল সংখ্যা, এটা হচ্ছে মিশ্রণের আগে ঘনমাত্রা, এটাও হচ্ছে মিশ্রণের আগে আয়তন, মিশ্রণের আয়তনের আগে ঘনমাত্রা। এখন আমরা কীভাবে করব, ওই যে আমাদের ওই টেকনিক, মিশ্রণের আগে আর মিশ্রণের পরে সমান হবে। তাহলে V1S1 V2S2, তাহলে S2 বের করব। তাহলে 106 × 10⁻⁻4, এটা হচ্ছে কত 180 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কত পাবো 3.33 10⁻³ মোলার। এটা হচ্ছে V1S1 V2S2, তাহলে S2 কত পাবো আমরা 80 0.01 180, তাহলে 4.44 10⁻³ মোলার। এখন দেখো খেয়াল করে বের করতে বলছে কিউপ্রিক হাইড্রোক্সাইডের, কিন্তু কিউপ্রিক হাইড্রোক্সাইডের বের করতে বলছে। তার মানে এখানে কি কি ছিল, ছিল হচ্ছে কপার সালফেট আর ছিল হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা বিক্রিয়া করে কি হয়, এটা বিক্রিয়া করে হয় আমাদের কিউপ্রিক হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম সালফেট। এই যে এইটার দেখো খেয়াল করে এটার কেএসপি দেওয়া আছে, তার মানে এটারই কেআইপি বের করতে হবে। তাহলে কিউপ্রিক হাইড্রোক্সাইড আয়নিত হয়ে কী হবে Cu2 + 2OH-, তাহলে কেআইপি যদি বের করি আমরা কপার 2 প্লাস হাইড্রোক্সিল আয়ন, মোল সংখ্যা একাধিক থাকলে সেটা পাওয়ার হয়ে যায়। এখন কপার 2 প্লাস কোথায় থেকে পাবো বলো তো, এখান থেকে পাবো না, আমরা এখান থেকে পাবো। তাহলে এটা হচ্ছে এটা 3.33 10⁻³ হাইড্রোক্সিল আয়ন কোথায় থেকে পাবো, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, এখান থেকে পাবো। তাহলে আমরা কত পাচ্ছি এখানে 4.44 10⁻³ স্কোয়ার। এখন গুণ করো তোমরা, এটা গুণ করে কত পাও 6.57 10⁻৯ এত। তাহলে এখন কেআইপির মান এত আর কেএসপির মান এত, এটা হচ্ছে -16, এটা 10⁻৯, কোনটা বড়, অবশ্যই কেআইপি বড়, কার তুলনায় কেএসপির তুলনায়, সুতরাং অবশ্যই অদক্ষেপ পড়বে। আর যদি কেএসপি বড় হতো তাহলে অদক্ষেপ পড়তো না। বুঝতে পারছো কি? এখন এর সাথে আমাদের আর একটা জিনিস একটু জেনে রাখলে খুবই ভালো, সেটা হচ্ছে সম আয়ন প্রভাব। কি সম আয়ন প্রভাব, সম আয়ন প্রভাব কি, সম আয়ন প্রভাব এক্স্যাক্টলি আগে সম আয়ন বুঝতে হবে। সোডিয়াম ক্লোরাইড একটা তড়িৎ বিশ্লেষ্য, সিলভার ক্লোরাইড একটা তড়িৎ বিশ্লেষ্য, দুটোই যদি একটা দ্রবণে থাকতো তাহলে কি হতো, এটা বিয়োজিত হয়ে কি হতো সোডিয়াম আয়ন হতো এবং ক্লোরাইড আয়ন হতো। সিলভার ক্লোরাইড বিয়োজিত হয়ে এখান থেকে কি হতো সিলভার আয়ন হতো, ক্লোরাইড আয়ন হতো। দেখো দুটো দ্রবণ থেকে একই আয়ন আসতেছে, এটা হচ্ছে সম আয়ন। বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিয়োজিত হয়ে কি হবে অ্যামোনিয়াম আয়ন হাইড্রোক্সিল আয়ন। আর অ্যামোনিয়াম ক্লোরাইড বিয়োজিত হয়ে কি হতো অ্যামোনিয়াম আয়ন ক্লোরাইড আয়ন, এটাকে বলা হয় সম আয়ন। তার সম আয়ন দুই ধরনের, একটা হচ্ছে বলছে অ্যানায়ন সম আয়ন, একটা হচ্ছে ক্যাটায়ন সম আয়ন। কারণ সম আয়ন প্রভাব, সম আয়ন প্রভাব কি, দুটি তড়িৎ বিশ্লেষ্য থেকে একই আয়ন কোনো দ্রবণে আসলে, তাহলে দুইটা তড়িৎ বিশ্লেষ্য থেকে একই আয়ন কোনো দ্রবণে আসলে তুমি দেখতেছো একই আয়ন দ্রবণে আসতেছে, তাহলে একটা আরেকটাকে কি করবে বিকর্ষণ করবে, বিকর্ষণ করে তাদের দ্রাব্যতা কি কমিয়ে দেবে। এই ঘটনাকে বলা হয় সম আয়ন প্রভাব। সম আয়ন প্রভাব কি, দুটি তড়িৎ বিশ্লেষ্য একই দ্রবণে থাকলে
শক্তিশালী তড়িৎ বিশ্লেষণ প্রভাবে দুর্বল তড়িৎ বিশ্লেষণের বিয়োজন মাত্রা যথেষ্ট পরিমাণ হ্রাস পাওয়ার ঘটনাকে বলা হয় সম আয়ন প্রভাব। সম আয়ন প্রভাব কি? দুটি তড়িৎ বিশ্লেষ্য কোনো একটা দ্রবণে থাকলে শক্তিশালী তড়িৎ বিশ্লেষণের প্রভাবে দুর্বল তড়িৎ বিশ্লেষণের বিয়োজন মাত্রা যথেষ্ট পরিমাণ হ্রাস পাওয়ার ঘটনাকে বলা হয় সম আয়ন প্রভাব। তার মনে রাখবো, সম আয়ন প্রভাব থাকলে অবশ্যই দ্রাব্যতা কমে যাবে। দুইটা তড়িৎ বিশ্লেষণই দ্রাব্যতা কমে যাবে, বিশেষ করে যেটা বেশি দুর্বল, যেমন এটা বেশি দুর্বল, এই দুটোর মধ্যে এটা বেশি দুর্বল, তার দ্রাব্যতা আরও বেশি কমবে। তার আমরা মনে রাখবো সম আয়ন থাকলে দ্রাব্যতা অবশ্যই কমে যায়। তোমাদের এখন কি যে কোনো দ্রবণের দ্রাব্যতা গুণফল বা অদক্ষ নির্ণয় করতে বললে আর কি সমস্যা হবে? আমি চেষ্টা করেছি খুব সংক্ষেপে দ্রুত তোমাদের দ্রাব্যতা গুণফল এবং গাণিতিক সমস্যাগুলো নিয়ে একটা ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার। ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবে এবং অবশ্যই ফ্রেন্ডদেরকে শেয়ার করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। অল দ্য ভেরি বেস্ট।